আজকের ক্লাসে আমরা দেখব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই একটা সৃজনশীল কোশ্চেন এবং বেশ কয়েকটা এমসিকিউ কোশ্চেন কমন পাবে। এবং একটু মনোযোগ সহকারে যদি তোমরা এই ক্লাসগুলো দেখো তাহলে এখান থেকে খুব সহজভাবেই এই কোশ্চেনগুলো অ্যান্সার করা যায়। তো এখানে দেখো, পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা মূলত বুঝি পর্যায় সারণীর একটা গ্রুপ থেকে যখন আমরা অন্য একটা গ্রুপে অথবা একটা পর্যায় থেকে যখন অন্য একটা পর্যায়ে প্রবেশ করব, তখন এই মৌলগুলোর বিভিন্ন ধর্ম যেভাবে পরিবর্তন হয়, এই ধর্মগুলোকে আমরা বলি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন তোমাদের বইতে মূলত 5টা পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে। তো আজকের লেকচারে আমরা দেখব পর্যায়বৃত্তের যে প্রথম ধর্মটা রয়েছে অর্থাৎ পরমাণুর আকার, এবং এই ক্লাসের শেষে আমরা পরমাণুর আকার থেকে বিভিন্ন অ্যাডমিশনের কোশ্চেনগুলো খুব সহজভাবে কীভাবে সলভ করব সেটা দেখব। তো এখানে সবার প্রথমে আমরা দেখব আমাদের যে পর্যায় সারণী রয়েছে, এই পর্যায় সারণীর একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তন হয়। তো এখানে আমরা পর্যায় সারণীর প্রথম যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের 3টা মৌল নিয়ে আমরা দেখব যে এটার আকার কিভাবে পরিবর্তন হয়। এখানে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই 3টা মৌলের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমরা পাবো 2,1, সোডিয়ামের ক্ষেত্রে পাবো হচ্ছে 2,8,1 এবং পটাশিয়ামের ক্ষেত্রে পাবো হচ্ছে 2,8,8,1। অর্থাৎ আমরা যদি পর্যায় সারণীর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামতে থাকি তাহলে এখানে আমাদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকবে, কিন্তু আমাদের এখানে মাঝখানে একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাবে। তো যেহেতু শক্তি স্তর বৃদ্ধি পাবে সেহেতু অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে পরমাণুর যে আকার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেমন এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর 2টা এবং এদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে 167 পিকোমিটার। আবার এখানে সোডিয়ামের ক্ষেত্রে 1, 2, 3 অর্থাৎ 3টা শক্তি স্তর রয়েছে এবং এদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে 190 পিকোমিটার। অর্থাৎ এটা কিন্তু লিথিয়ামের থেকে একটু বেশি। এখানে সবার শেষে আমরা যদি পটাশিয়ামের অ্যাটমিক স্ট্রাকচারটা দেখি, এখানে 1, 2, 3, 4 অর্থাৎ 4টা এখানে আমাদের টোটাল শক্তিস্তর রয়েছে এবং এদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে 243 পিকোমিটার। অর্থাৎ এখানে আমরা যদি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসি তাহলে পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ পরমাণুর যে আকার সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব পর্যায় সারণীর একই পর্যায়ে আমরা যদি বাঁ থেকে ডানের দিকে যাই তাহলে পরমাণুর আকারগুলো কীভাবে পরিবর্তন হয়। তো এখানে দেখো উদাহরণস্বরূপ আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলো একটু দেখব। তো এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই 3টা মৌলের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এখানে দেখো সোডিয়ামের ক্ষেত্রে 2,8,1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2,8,2 এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2,8,3। অর্থাৎ এখানে আমরা বাঁ থেকে যত ডানের দিকে যাব এখানে প্রধান শক্তি স্তর 3টাই থাকবে, কিন্তু শেষ কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাবে। যেমন এখানে সোডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 11টি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টি এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 13টি। এখন আমরা জানি যে পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয়, অর্থাৎ কক্ষপথগুলোতে যতগুলো ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে কিন্তু ততগুলো প্রোটন অবস্থান করে। এখন একটু লক্ষ্য করো, আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আয়ন এবং প্রোটন হচ্ছে একটা পজিটিভ আয়ন। তো এখানে ইলেকট্রন এবং প্রোটন এই দুইটা যেহেতু বিপরীত চার্জ বিশিষ্ট কণা সেহেতু এদের মধ্যে একটা আন্তঃকণা আকর্ষণ বল কাজ করবে। তো এখানে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা, আবার প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, তো এদের মধ্যে একটা আন্তঃকণা আকর্ষণ বল কাজ করবে। এবং এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও দেখা যাবে যে 12টা প্রোটন এবং 12টা ইলেকট্রনের মধ্যে আন্তঃকণা আকর্ষণ কাজ করবে এবং এই যে আন্তঃকণা আকর্ষণটা এইটা কিন্তু সোডিয়ামের থেকে বেশি। কেন বেশি? কারণ এখানে প্রোটন সংখ্যা বেশি এবং ইলেকট্রন সংখ্যাও বেশি, সেহেতু এদের কিন্তু আকর্ষণ বলটা সোডিয়ামের থেকে বেশি হবে। আবার একইভাবে এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু 13টা প্রোটন রয়েছে এবং কক্ষপথে 13টা ইলেকট্রন রয়েছে, তো এদের যে আকর্ষণ বলটা থাকবে সেটা কিন্তু ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের থেকে বেশি হবে। এখন দেখা যাবে যে পরমাণুগুলোর আকর্ষণ বল যত বেশি তারা তত কাছাকাছি অবস্থান করবে এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যেমন এখানে উদাহরণস্বরূপ সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 190 পিকোমিটার,
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই ব্যাসার্ধ হচ্ছে 145 পিকোমিটার এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে 118 পিকোমিটার। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা পর্যায় সারণীর একই পর্যায়ে যখন বাম থেকে ডানের দিকে যাব তখন শেষ কক্ষপথে একে একে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাবে এবং এই ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এদের আন্তঃকণা আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে এবং এদের পারমাণবিক যে আকার বা ব্যাসার্ধ সেটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বা থেকে ডানে গেলে পরমাণুর আকারটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ এখানে পর্যায় সারণীর একই গ্রুপে আমরা যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে এবং পর্যায় সারণীর একই পর্যায়ে আমরা যদি বা থেকে ডানের দিকে যাই তাহলে পরমাণুর যে আকার সেটা আস্তে আস্তে কমে যাবে। এখন পরীক্ষাতে সবথেকে বেশি যে জায়গা থেকে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক অবস্থা। তো এই আইসো ইলেকট্রনিক অবস্থা কি? পর্যায় সারণীর বিভিন্ন মৌলের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে এই মৌলগুলো আইসো ইলেকট্রনিক অবস্থায় রয়েছে। যেমন এখানে সোডিয়ামের ক্ষেত্রে দেখো, আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং এর কক্ষপথে 11টা ইলেকট্রন থাকবে। কিন্তু আমরা যদি সোডিয়াম প্লাস আয়নের কথা চিন্তা করি তাহলে এদের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 10টি। ঠিক একইভাবে ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 9টি, কিন্তু এখানে যেহেতু F- রয়েছে তার মানে এরা একটা ইলেকট্রন গ্রহণ করেছে এবং এদের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টি। এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 13, কিন্তু যেহেতু 3+ তার মানে 3টা ইলেকট্রন এখানে কম থাকবে, তার মানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টি। এবং সবার শেষে আদর্শ গ্যাস নিয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 10 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তো এখানে এই 4টা মৌলের প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু সবারই 10টি। তো এখানে এই মৌলগুলোকে আমরা বলবো এরা আইসো ইলেকট্রনিক অবস্থায় রয়েছে। এখন এই আইসো ইলেকট্রনিক অবস্থায় প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, সেহেতু আমরা দেখব যেই মৌলটার প্রোটন সংখ্যা বেশি হবে সেই মৌলটার কিন্তু আন্তঃকণা আকর্ষণ বলটাও বেশি হবে এবং সেই মৌলটার আকার কিন্তু হবে ছোট। যেমন এই 4টা মৌলের মধ্যে সব থেকে ছোট মৌল এখানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। কেন অ্যালুমিনিয়াম? কারণ অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং ইলেকট্রন সংখ্যা 10। যেহেতু 13টা প্রোটন, এখানে প্রোটনের সংখ্যাটা বেশি, সেহেতু এদের আন্তঃকণা আকর্ষণ বলটা হবে বেশি এবং এরা সব থেকে ছোট মৌল। এরপরে রয়েছে সোডিয়াম, কারণ সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11। তো এদের যে আন্তঃকণা আকর্ষণ বলটা সেটা অ্যালুমিনিয়ামের থেকে কম, কিন্তু বাকি 2টা মৌলের থেকে বেশি। অর্থাৎ এখানে সোডিয়ামের আকার কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে বড়, কিন্তু নিয়ন এবং ফ্লোরিনের থেকে ছোট। তো এইভাবে আমরা যদি আইসো ইলেকট্রনিক অবস্থায় থাকে খুব সহজভাবে আমরা প্রোটন সংখ্যাটা দেখব। যেই মৌলের প্রোটন সংখ্যা বেশি সেই মৌলের আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি হবে এবং সাইজের দিক থেকে সেই মৌলটা ছোট হবে। এইভাবে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সাজাবো। তো এখন আমরা অ্যাডমিশনের বেশ কয়েকটা MCQ কোশ্চেন এখান থেকে সলভ করব, তাহলে এই বিষয়গুলো তোমাদের আশা করি একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথম MCQটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 19-20 সালের একটা কোশ্চেন, নিচের কোন আয়নের আকার সব থেকে ছোট? তো এখানে যেহেতু আয়ন রয়েছে সেহেতু আমরা প্রথমেই এদের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা নির্ণয় করব। প্রথমেই দেখো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি প্রোটন সংখ্যা 8 এবং এখানে যেহেতু 2- রয়েছে তার মানে এখানে 2টা ইলেকট্রন যোগ হবে, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11, কিন্তু এখানে যেহেতু একটা প্লাস রয়েছে সেহেতু ইলেকট্রন একটা কমে যাবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। এরপরে ফ্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 9, কিন্তু ইলেকট্রন সংখ্যা এখানে একটা যোগ হবে, অর্থাৎ 10। এবং সবার শেষে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7 এবং 3- যেহেতু সেহেতু 3টা ইলেকট্রন যোগ হবে, অর্থাৎ এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তো এইটা আমরা বুঝতে পারছি এটা একটা আইসো ইলেকট্রনিক অবস্থা। তো এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে সব থেকে ছোট মৌল কোনটি। তো আমরা একটু আগে দেখলাম যে মৌলটার প্রোটন সংখ্যা বেশি সেটাই মূলত হবে সব থেকে ছোট মৌল। তো এই ক্ষেত্রে আমাদের সোডিয়ামের প্রোটন সংখ্যা এখানে সব থেকে বেশি, তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে সোডিয়াম। সেকেন্ড কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 18-19 সালের একটা কোশ্চেন, নিম্নের ইলেকট্রন বিন্যাসের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি? তো এখানে যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটা মৌল হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। কেন দ্বিতীয় পর্যায়ের মৌল? কারণ এখানে সর্বোচ্চ শক্তিস্তর প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে হচ্ছে 2। তো আমরা জানি যে একই পর্যায়ের আমরা যত বা থেকে ডানের দিকে যাব তত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে পরমাণুর আকারটা আস্তে আস্তে
কমতে থাকে। অর্থাৎ এখানে যেহেতু আমাদের একই পর্যায়ের মৌল রয়েছে সেহেতু পারমাণবিক সংখ্যা এখানে সবথেকে কম যে মৌলটার হবে সেই মৌলটার আন্তঃকণা আকর্ষণ বলটা হবে সবথেকে কম এবং পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা হবে সবথেকে বেশি। তো এখানে এই মৌলটার ইলেকট্রন সংখ্যা 3 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে আমাদের 3। এই মৌলটার ইলেকট্রন সংখ্যা 6 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এই মৌলটার পারমাণবিক সংখ্যা হচ্ছে এখানে 5 এবং সবার শেষে অপশন ডিতে যে মৌলটা রয়েছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। অর্থাৎ এখানে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে অপশন এতে। আজকে আমাদের লাস্টের কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 18-19 সালের একটা কোশ্চেন। ব্যাসার্ধের সঠিক ক্রম এখানে কোনটি? তো এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে প্রত্যেকটা মৌল আইসো ইলেকট্রনিক অবস্থায় রয়েছে। এক্ষেত্রে আমরা একটু আগেই দেখেছি যেই মৌলটার পারমাণবিক সংখ্যা সবথেকে বেশি সেটাই হবে সবথেকে ছোট মৌল। তো আমরা যদি এখানে পারমাণবিক সংখ্যাগুলো নির্ণয় করি, এখানে আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তো এক্ষেত্রে আমাদের সবথেকে ছোট মৌল হবে এখানে ম্যাগনেসিয়াম, তারপরে ছোট মৌল হবে সোডিয়াম এবং সবথেকে বড় হবে এখানে নিয়ন। তো এখানে অপশন এতে দেখো সবথেকে ছোট মৌল হচ্ছে এখানে দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম, তারপরে দেওয়া রয়েছে সোডিয়াম এবং তারপরে রয়েছে নিয়ন, অর্থাৎ এই অপশনটাই আমাদের এখানে রাইট অপশন। তো আজকের লেকচারটা আমি এখানে শেষ করছি। নেক্সট লেকচারে আমরা দেখব আমাদের দ্বিতীয় পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।